সত্যজিৎ রায় রচিত একটি অতি বিখ্যাত গ্রন্থ হল শঙ্কু সমগ্র। সেই গ্রন্থের মধ্যে একটি অন্যতম গল্প বোমযাত্রীর ডায়েরি। এটি বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করানো হয়। ছাত্রছাত্রীরা এই বড় আকারের গল্পকে প্রশ্ন উত্তরে তৈরি করা বা পুঙ্খানুপুঙ্খ তার নজর রাখা অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু ভিডিওর মাধ্যমে যদি তাদের কাছে এই গল্পের বিষয়বস্তু আলোচনা করা হয় তাহলে তারা অনেকটা খেয়ালের মধ্যে রাখতে পারে এবং প্রশ্ন উত্তরগুলো যথাযথ তৈরি করা সম্ভব হয়। সেই উদ্দেশ্যকে নিয়েই আমি আজকের এই ভিডিওতে বোমযাত্রীর ডায়েরি গল্পখানিকে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরকে ছুঁয়ে যাবার চেষ্টা করব। প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে যুক্ত আছো। সত্যজিৎ রায় রচিত এই গল্পখানি প্রকাশ পেয়েছিল 1368 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় সন্দেশ পত্রিকা। এই গ্রন্থখানিতে এই গল্পখানিতে যে চরিত্র প্রথম কথোপকথন শুরু করেছে সে হচ্ছে এই গল্পের কথক। সেই গল্পের কথক তিনি বলতে চাইছেন যে শঙ্কু, প্রফেসর শঙ্কু নাকি 15 বছর হয়ে গেল নিরুদ্দেশ, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কেউ বলে তিনি গবেষণার জন্য কোথাও লুকিয়ে আছেন, কেউ বলে আরও অন্যান্য বিষয়। তো এমন সময় তারক চাটুর্যে বলে একজন ব্যক্তি, যিনি আমাদের এই কথককে প্রায়শই বিভিন্ন গল্প বা উপকরণ সমূহ এনে হাজির করে দিতেন এবং তার জন্য 2-10 টাকা পুরস্কার পেতেন, তিনি হঠাৎ করে একটা লাল ডায়েরি নিয়ে এসে উপস্থিত হন। তো সেইটা জানতে চাইলে তিনি জানান যে তিনি গিয়েছিলেন সুন্দরবনে এবং সেখানে তিনি চেয়েছিলেন একটা উল্কাপাত হয়েছে, সেই উল্কাপাতের দরুন যে সমস্ত জীবজন্তু মারা গেছে তাদের ছাল বা চামড়াগুলোকে সংগ্রহ করা, বিশেষ করে বাঘের চামড়া সংগ্রহ করা, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হয়নি। এই সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে যখন তিনি হাজির হয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কেবল গোসাপের ছাল 2-1টি পড়ে রয়েছে, সেটাকেই তিনি সংগ্রহ করে ফিরেছেন। কিন্তু একটি জিনিস পেয়েছেন, সেটা হলো একটি ডায়েরি। সেই ডায়েরিটি তিনি নিয়ে এসে আমাদের এই কথকের হাতে তুলে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই ডায়েরিটি যদি কোনো মূল্যমানতা থাকে তাহলে তিনি যেন সেটা অনুসন্ধান করেন। এর দরুন আমাদের কথক তাঁর হাতে 20টি টাকা পুরস্কার স্বরূপ দিয়েছেন এবং ডায়েরিটি তিনি অন্যমনস্কভাবে রেখে দিয়েছিলেন। অনেক দিন তার খোঁজ খবর তিনি করেননি। হঠাৎ একটি চলন্তিকাকে টেনে বের করবার সময় তার মনে পড়েছে ডায়েরির কথা এবং ডায়েরিটাকে নিয়ে তিনি পরখ করে দেখেন যে তার পাতাগুলো এতই শক্ত যে সেগুলোকে টানলে ছেড়ে না, বরঞ্চ বেড়ে যায় এবং সেই ডায়েরিটি তাঁর ভুলো কুকুর এসে কামড় দেওয়ার সত্ত্বেও তার দাঁতের কোনো দাগ তাতে বসেনি। তখন তিনি দেশলাই কাঠি জেলে সেটাকে স্পর্শ করিয়ে দেখেন, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি। পরবর্তী সময়ে তিনি 5 ঘন্টা যাবৎ এটাকে উনুনের মধ্যে রেখেছিলেন, তাও কিন্তু সেটা পড়েনি। যাই হোক, এই অভিনব ডায়েরি বা অভিনব কাগজগুলোকে তাঁর মাথায় একটা ভাবনা চিন্তা এনেছে এবং তিনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে এই ডায়েরিটির কিন্তু যে লেখার হরফগুলো তার রং পরিবর্তন হয়। কারণ তিনি প্রথমে যে রং দেখেছিলেন সবুজ রং, পরবর্তীকালে তিনি দেখেছেন লাল, আরও পরে নীল এবং হলুদ রং হয়েছে। এটা তাঁর কাছে বিস্ময়কর। তাই তিনি ডায়েরিটাকে নিয়ে এক রাত্রেবেলা 3টে পর্যন্ত না ঘুমিয়ে সেটাকে পঠন পাঠন করেন এবং তার মধ্যে যা যা ছিল তিনি যা দেখেছেন এবার সেটার বিবরণের মধ্যে আমরা যাব। প্রফেসর শঙ্কু একদিন সকালবেলা নদীর পাড় থেকে বেরিয়ে এসে যখন ঘরের মধ্যে ঢুকেছেন তখন আয়নায় নিজের মূর্তি দেখে নিজেই ভয় পেয়েছেন এবং তিনি তৎক্ষণাৎ তাঁর যে কাজের লোক অর্থাৎ প্রহ্লাদ, তাকে একটা নশাস্ত্র অর্থাৎ ওই স্নাপ গান অ্যাটাক করিয়েছেন, যেইটা নাকে লক্ষ্য করে মারলে হাঁচি আর থামে না, 33 ঘন্টা ধরে নাকি মানুষ হাঁচতে থাকে। তো সেই প্রহ্লাদও হাঁচা শুরু করেছে।
এর পরবর্তীকালে তাঁর বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে যে প্রথমবারে তিনি যে রকেটটা তৈরি করেছিলেন এবং তিনি মঙ্গল গ্রহে যাবার যে চেষ্টা করেছিলেন সেইটা কিন্তু এই প্রহ্লাদের একটু উল্টোপাল্টা আচরণের জন্য ভণ্ড হয়ে গেছে এবং সেই রকেট গিয়ে পড়েছে অবিনাশ বাবুর মূলর জমিতে। তার জন্য তাকে 500 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। সেই ব্যক্তি আজকে বাড়িতে এসে বলেছেন আপনি নাকি চাঁদপুর না মঙ্গলপুর কোথায় যাবেন, তো আপনার ওই যে বোমাটা বা ওই যে রকেটটা তৈরি করেছেন ওটা কালী পূজার সময় শ্যামা পূজার সময় ছাড়লে বাচ্চারা বেশ আনন্দ পেত, এই বলে তার সঙ্গে অনেক মস্করা করেছেন। এইতে প্রফেসরের খুব প্রেস্টিজে লেগেছে এবং তিনি তখন তাকে চায়েতে স্যাকারিনের পরিবর্তে একটা ওষুধের টুকরো মিশিয়ে দেন, যেইটা খেলে বা যেটা পেটের মধ্যে গেলে সাধারণত মানুষের প্রচুর হাই উঠবে, প্রচুর ঘুম হবে এবং অনেক পরিমাণ স্বপ্ন দেখতে পারবে। তো ইতিপূর্বেই আমাদের প্রফেসর মহাশয় সেটাকে ডালিমের রসের সঙ্গে সেই ট্যাবলেটে 4 ভাগের 1 ভাগ মিশিয়ে খেয়েছিলেন, প্রচুর ঘুমিয়েছেন এবং একদিকে কাত হয়ে শোয়ার ফলে তার একদিককার দাড়িগুলো পেকে গেছে। তো এইভাবে গল্পের ক্রম অগ্রসরতা আগিয়ে গেছে এবং দেখা গেছে যে তিনি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এবারে কিন্তু প্রহ্লাদকে দলে নেবেন ভেবেছেন। কেন? প্রহ্লাদের প্রচুর সাহস, সে কিন্তু অনেক কাজকর্ম করতে পারে। যেমন একদিন প্রফেসরের ল্যাবরেটরির মধ্যে বাইকর্নিক অ্যাসিডের শিশি টিকটিকিতে ফেলে দিয়েছিল, ফলে অ্যাসিডটা গড়িয়ে আসছিল প্যারাডক্সাইড বলে একটা পাউডারের দিকে এবং দুটোতে যদি মেশে তাহলে সাংঘাতিক একটা বিস্ফোরণ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সেই সময় যখন প্রফেসরের হাত পা চলছিল না তখন এই প্রহ্লাদ নিজের গামছা দিয়ে সেই অ্যাসিডটাকে মুছে দিয়ে বিপদ থেকে মুক্তি করেছিল। তাই তার মনে হয়েছে প্রহ্লাদকেও তিনি এবারে নিয়ে যাবেন ভ্রমণের মধ্যে। প্রহ্লাদের ওজন 2 মণ 7 সের, আমাদের প্রফেসরের ওজন 1 মণ 11 সের। এছাড়া যে বিদুশেখর বলে যে লৌহের যন্ত্রটি সেটা 5.5 মণ, অন্যান্য সামগ্রী বা খাদ্য সামগ্রী ইত্যাদি মিশিয়ে নেওয়া হয়েছে 5 মণ। তাদের রকেট বহন করতে পারে 20 মণ পর্যন্ত দ্রব্য সামগ্রী। তাই সর্বশেষে 15 মণ 32 সের 3-6টা মালের পরিমাণ হয়েছে। সেই পরিমাণ মালপত্র নিয়ে তিনি মঙ্গল গ্রহে যাত্রা করবেন। সেই জন্য তিনি রকেটের বাইরে দেহটাকে নির্মাণ করছিলেন। তাতে তিনি ব্যবহার করেছেন ব্যাঙের ছাতা, কচ্ছপের ডিমের খোসা, সাপের খোলস ইত্যাদি, এবং তার সঙ্গে তিনি একটি কেমিক্যাল ব্যবহার করবেন বলে ঠিক করেছিলেন এবং সেই কেমিক্যালটি তিনি যখন তার সাথে মেশাতে যাচ্ছেন তখন বিদুশেখর ঘাড় নেড়ে সেটাকে মেশাতে না নির্দেশ করেছে। সেটা হলো ট্যান ট্রাই, টয়জফলা আঁকা দন্তন্য ট্যান ট্রাম টাই, টয়জফলা আঁকা দন্তন্য ট্যান, টয়রফলা আঁকা ম ট্রাম, টয়কা হস্যই টাই, সেটা তিনি মেশাতে চেয়েছিলেন প্রথমে। পরে বিদুশেখরের নির্দেশ অনুযায়ী তিনি সেটাকে ত্যাগ করে ভিয়েলোসিলিকা নামক একটা রাসায়নিক মিশিয়ে তাঁর ওই যানটিকে তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে তাঁরা যাত্রা করবেন এবং সেই যাত্রার মধ্যে দেখা গেছে যে খাদ্য সামগ্রীর প্রয়োজন। খাদ্যের জন্য প্রহ্লাদ এবং প্রফেসরের খাবার হয়েছিল বট গাছের ফল থেকে তৈরি বটিকা ইন্ডিকা, আর বিড়াল অর্থাৎ নিউটনের জন্য যেটা করেছিলেন ফিশ পিল। নিউটন একটা ফিশ পিলকে যদি খায় তাহলে তার আর 7 দিন কোনো খাবারের প্রয়োজন হয় না। আর প্রহ্লাদ এবং প্রফেসর যদি এই একটি বটিকা গ্রহণ করে তাহলে পরে 24 ঘন্টা তাদের খাদ্য এবং পানীয়ের আর কোনো প্রয়োজন হয় না। এই বলে তারা সেখান থেকে রওনা হয়েছিলেন এবং রওনা হওয়ার 7 দিন হলো আজকে তারা পথে আগিয়ে চলেছেন। এমন সময় একদিন গিয়ে সেখানে পৌঁছলেন এবং মঙ্গল গ্রহে নেবে তিনি যে বিস্ময়কর ঘটনাগুলো দেখলেন সেগুলো হলো সেখানকার নদীর রং লাল, সেখানকার আকাশের রং সবুজ, সেখানকার গাছপালার রং নীল, সেখানকার পাথরগুলো খুব নরম এবং এখানে সব কিছুই একটু উদ্ভট ধরনের। তো যাই হোক, সেখানে তিনি গবেষণা করবেন বলে বা নিরীক্ষণ করবেন বলে অপেক্ষা করছেন বা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। কিন্তু এমন সময় দেখা গেল আমাদের এই প্রহ্লাদ আর নিউটনকে
একটি জন্তু তাড়া করেছে। ইতিপূর্বে নিউটন কিন্তু সেই জন্তুটার পায়ে একটা কামড়ও দিয়েছে। জন্তুটা পা আছে 3 ফুটের মতো উচ্চতা এবং তার গায়ে আঁশ আছে, তার একটা বড় সবুজ গোল চোখ আছে, আর গায়ে খুব আঁশটে গন্ধ আছে, আর সে খুব জোরে না হলেও টলমল করে দৌড়তে পারে। সেই জন্তু তাড়া করেছিল প্রহ্লাদকে এবং নিউটনকে। প্রহ্লাদ কোনো মতে ছুটে গিয়ে ওই আমাদের রকেটের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর সেই সময় বিধুশেখর তার হাতের লৌহদণ্ডের আঘাতে, মানে হাতটা তো লোহা দিয়ে তৈরি, সেটা মানব লৌহ যন্ত্র যেহেতু, হাতের সেই লৌহদণ্ডের আঘাতে এই জন্তুটা চিঁ করে শব্দ করে সঙ্গে সঙ্গে পড়ে যায় এবং মারা যায়। ফলে তাড়াতাড়ি করে গিয়ে আমাদের প্রফেসর জন্তুটাকে, আমাদের বিধুশেখরকে আটকাবার চেষ্টা করে, কারণ এর পিছনে প্রায় 200-300 ওই একই ধরনের জন্তু দৌড়ে আসছিল। চাইছিলেন না প্রফেসর আর নতুন করে কোনো প্রাণী হত্যা করতে, কিন্তু তিনি বিধুশেখরকে বোঝাতে সক্ষম হননি। বিধুশেখর প্রচণ্ড রাগে ক্রোধে প্রফেসরকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, তাই তিনি তাড়াতাড়ি করে আমাদের এই যন্ত্রের কাঁধে যে বোতামটি আছে সেটাকে টিপে যন্ত্রটিকে অকেজো করেন এবং সেটি সেখানে পড়ে থাকে। কিন্তু এই যে জন্তুগুলো দৌড়ে আসছিল সেখান থেকে নিস্তার পাওয়ার উপায় হেতু তিনি যখন কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না, তাড়াতাড়ি করে বিধুশেখরের কোমরের কলকবজা খুলে তাকে 2টো টুকরো করেন এবং একটি টুকরো তাড়াতাড়ি করে এসে রকেটের মধ্যে প্রবেশ করান, আরেকটি টুকরোকে টানতে টানতে প্রবেশ করানোর চেষ্টা করেন। এই সময়ে প্রহ্লাদের ঘুম ভেঙে যায়, সেও একটু সহযোগিতা করে, যা হোক করে কোনো মতে। এবং পরবর্তীকালে দেখা যায় 200-300 নয়, প্রায় 1000-এর মতো ওই রকম জীব দৌড়ে আসছে ওদের দিকে। যখন তিনি প্রায় রকেটে উঠে পড়েছেন এবং দরজাটা বন্ধ করবেন, এমন সময় তার পায়ে একটা ঠান্ডা মতো কী স্পর্শ হয়েছিল এবং তাতে তার জ্বালা যন্ত্রণা বেশ শুরু হয়েছিল এবং তারপরে তার আর জ্ঞান ছিল না। যখন তার জ্ঞান এলো তিনি দেখলেন যে রকেট উঠছে। কিভাবে উড়েছে তিনি জানেন না, কারণ প্রহ্লাদ চালানোর মতো অবস্থায় ছিল না, বিধুশেখরেরও কলকবজা খোলা ছিল, তাই তিনিও অজ্ঞান হয়ে গেছিলেন, কিভাবে চলেছে জানেন না। তবে রকেট চলছে এবং তখনও রকেটের মধ্যে একটা আঁশটে গন্ধ প্রভাব বিস্তার করে রয়েছে। এইভাবে তাঁরা যখন আগিয়ে যাচ্ছিলেন তখন দেখা গেল যে বিধুশেখরকে আবার সকাজে নিযুক্ত করায়, মানে তার কলকবজা ফিটিং করায়। বিধুশেখর এবার বলতে শুরু করে টাফা, অর্থাৎ তারা নাকি টাফা নামক গ্রহের দিকে যাত্রা করছে এবং সত্যিই গিয়ে যেখানে পৌঁছন সেখানটা টাফা গ্রহই বটে এবং সেখানকার যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিধুশেখর আগেই বলেছিল তারা নাকি খুব অগ্রগতি সম্পন্ন। কিন্তু সেখানে গিয়ে আমাদের প্রফেসর দেখেছেন যে সেইগুলো কিছুই নয়, বড় ডেও পিঁপড়ের আকারের জন্তু এবং তারা মাটির নিচে গর্ত করে থাকে। আর প্রফেসরকে সেখানে তারা খুব যত্নে রেখেছিল এবং খুব আপ্যায়ন করে রেখেছিল। প্রফেসর তাদের বিজ্ঞান ইত্যাদি ল্যাবরেটরি দেখতে চাইলে তারা এই ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়নি এবং প্রফেসর যেমনি আছে তেমনি থাকবার জন্য তারা নির্দেশিকা দেয়। এইভাবে থাকতে থাকতে প্রফেসরের একসময় মনে হয়েছিল তাঁর এই লেখা ডায়েরিটা পৃথিবীতে পাঠানোর খুব আবশ্যকতা রয়েছে। তাই কিভাবে পৃথিবীতে সেটাই তারপরে এসে পৌঁছলো সে গল্প আমাদের কাছে প্রকাশিত নয়, কিন্তু আমরা বলতে পারি যে যিনি গল্পের কথক ছিলেন প্রথমে, তিনি পরবর্তীকালে দেখছেন যে ডায়েরিটা আলমারির মধ্যে রাখা সত্ত্বেও, ডায়েরিটার একটা কপি অবশ্য তিনি প্রিন্ট করার জন্য পাঠিয়েছিলেন, ডায়েরি আলমারিতে থাকা সত্ত্বেও ডায়েরির পাতাগুলোতে পিঁপড়ে খেয়েছে এবং তার ওই শক্ত পাতা কী করে পিঁপড়ে খাওয়া সম্ভব হলো তা তিনি বুঝতে পারেননি। আর গল্পের শেষের দিকে গল্পকার অবশ্যই একটা নির্দেশিকা দিয়ে গেছেন যে এই রহস্যটা কেমন তা আমরা জানি কি না তার দিকে তিনি ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ পিঁপড়ে কী করে খেলো বা পিঁপড়ে এটাকে কিভাবে ধ্বংস করলো। এখন বলা যেতে পারে যে টাফা গ্রহে তারা গিয়েছিলেন, সেইখানে গিয়ে যে পিঁপড়ে নামক যে জীবজন্তু বা পিঁপড়েরা যে সেখানে অধিবাসী হয়ে রয়েছে তারা যে আসলে ভালো কাজ কিছু করতে পারে না, যেটা বিধুশেখর বলেছিল ভালো কাজ করতে পারে, আদৌ তারা ভালো কাজ কিছু করতে পারে না, বরঞ্চ তারা পিছিয়ে পড়া সম্প্রদায় বা কোনো গ্রহের পিছিয়ে পড়া জীব এবং তারা শুধুমাত্র এরকম ভালো জিনিসকে নষ্টই করে দিতে পারে, এমনই ইঙ্গিত আমার মনে হয়েছে গল্পের শেষে তিনি দিয়েছেন। এবং এই বলে গল্পটা শেষ হয়েছে। আমার মনে হয় প্রত্যেক ছাত্রছাত্রী এর থেকে ছোট প্রশ্নগুলো ভিডিওটাকে শুনলে, বারবার করে শুনলে তাদের মনের মধ্যে থেকে যাবে এবং বড় প্রশ্নের উত্তর দেওয়াটাও এই গল্পের আকারে যেমনভাবে আমি বললাম তেমনভাবে লিখতে পারলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। এছাড়াও তোমাদের কাছে কোনো প্রয়োজনীয় ভিডিওর আবশ্যকতা থাকলে বা কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করার থাকলে তোমরা আগের মতো জানিও, অন্যান্যরা জানিয়েছে, আমি নিশ্চয়ই সময় মতো সেগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করছি। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনার সাথে যুক্ত থেকো।